দর্শক, আর্থিক প্রতিষ্ঠানের রাজনৈতিক থাবা সহ বিভিন্ন বিষয়েই আলোচনায় ঘুরে ফিরে আসে, কিন্তু মূল এর শিকার হন কিন্তু যারা আমানতকারী তারাই। তাদের ভবিষ্যৎটি আসলে কোন দিকে যাচ্ছে এবং এর পেছনে আসলে কারণগুলো কি রয়েছে, শুধুই কি রাজনৈতিক নাকি অর্থনৈতিক? বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা আসলে কতটুকু জরুরি এই বিষয়গুলোকে, এই খাতটিকে আসলে টিকিয়ে রাখা, সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনায় যুক্ত হয়েছেন আমার সঙ্গে ডক্টর মুস্তফা কে মুজরি, অর্থনীতিবিদ। ডক্টর মুস্তফা কে মুজরি, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24-এ। জি, শুরুতেই আপনাকে অনেক ধন্যবাদ। জি, শুরুতেই যে বিষয়টি জানতে চাই, বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশে 35টি ব্যাংকিং খাতের বাইরে আসলে আর্থিক প্রতিষ্ঠান, সেখান থেকে 20টি বন্ধের একটি তালিকা, সেখান থেকে 9 এবং সর্বশেষ 3টি প্রতিষ্ঠানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। পুরো বিষয়টিকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং প্রয়োজনীয়তা এবং উপযোগিতা এবং এর পেছনে যদি কারণটিও সংযুক্ত করতে চাই, যে শুধুই কি রাজনৈতিক বিষয়ে জড়িত নাকি আর্থিক অনিয়ম সহ আমাদেরও আসলে কোনো দায়বদ্ধতা রয়েছে? দেখুন, আমরা তো সবাই জানি যে সাধারণভাবে আমাদের পুরো আর্থিক খাতটাই এখন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে, এবং এর মধ্যে যেমন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো রয়েছে, তেমনি ব্যাংক বহির্ভূত যে আর্থিক প্রতিষ্ঠান যেগুলো নিয়ে আজকে আপনি আলোচনা করছিলেন, সেগুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং এটাও আমরা জানি যে অনেক বেশিরভাগ ক্ষেত্রে এই আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু রুগ্ন, এবং তার মধ্যে যে বাংলাদেশ ব্যাংক 9টি প্রতিষ্ঠানকে বন্ধ করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছে। এখন মূল কথাটা হচ্ছে যে এই যে আর্থিক প্রতিষ্ঠানগুলো, এগুলোর যে আজকের যে দুরবস্থা, এগুলো কিন্তু একদিনে ঘটেনি। এর পিছনে কারণও অনেক বিবিধ কারণ রয়েছে, যেমন রাজনৈতিক কারণ রয়েছে, তেমনি এগুলোর মধ্যে নিজস্ব অব্যবস্থা, তার অর্থ লুণ্ঠন, সবকিছু মিলিয়ে কিন্তু আজকে এই আর্থিক প্রতিষ্ঠানগুলো একেবারে রুগ্ন হয়ে গেছে। বিশেষ করে এর ফলে আপনার ব্যক্তি আমানতকারী এবং যারা স্বল্প আমানতকারী, এরা কিন্তু একটা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। জি, এখন একটা জিনিস হচ্ছে যে এগুলোকে ঘুরে দাঁড়ানোর যে ক্ষমতা, অনেকেই অনেকে হয়তো তারা একটা পরিকল্পনা করছেন, বা এটা হয়তো বাংলাদেশ ব্যাংকে তারা অ্যাপ্রোচ করছেন যে আমরা ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে। এখন সক্ষমতা যদি থাকতো, তাহলে এটা এতদিনে ঘুরে দাঁড়ায়নি কেন? এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে তাহলে এতদিন কি জেগে জেগে ঘুমাচ্ছিলেন আপনারা, যে আপনারা ঘুরে দাঁড়ান নিয়ে আজকে এই অবস্থা হয়েছে? এবং তারা যদি সত্যিকার অর্থে ঘুরে দাঁড়াতে চান, তাহলে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ হয়তো সময় দেওয়া যেতে পারে, খুবই স্বল্প সময়, যে সময়ের মধ্যে তারা একটা পরিকল্পনা, বাস্তবসম্মত পরিকল্পনা একটা পেশ করবে যে তারা কিভাবে ঘুরে দাঁড়াতে চায়। এবং বাংলাদেশ ব্যাংকের উচিত হবে সেই পরিকল্পনাটাকে পুঙ্খানুপুঙ্খরূপে সেটাকে পরীক্ষা করে দেখা, যে আসলে এটা একটা বাস্তব পরিকল্পনা কিনা, এবং এই ব্যাংকগুলো এটা বাস্তবায়ন করার ক্ষমতা, আর্থিক প্রতিষ্ঠানগুলোর এগুলো বাস্তবায়ন করার ক্ষমতা আছে কিনা। কারণ আজকে আপনি যদি দেখেন, তাহলে যেটা হচ্ছে, আজকে এই যে আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ, তাদের আমানত বা আর্থিক প্রদানের যে অক্ষমতা, এর ফলে কিন্তু ক্ষুদ্র আমানতকারীরাই সবচেয়ে বেশি, ব্যক্তি আমানতকারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং তাদের মধ্যে কিন্তু খুবই কষ্টকর একটা সময় তারা পার করছেন। কাজে এই অবস্থা যদি দীর্ঘদিন চলে, তাহলে কিন্তু এটা আমাদের আর্থিক খাতকে আরো বেশি দুর্বল করে তুলবে। নিঃসন্দেহে এমন একটা পরিস্থিতিতে আসলে এমন একটি সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলি তো আরো আগে থেকে আসা উচিত ছিল। মানে এতদিন দীর্ঘ, তার মানে কি রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হলেই আমানতকারীরাকে সবসময় এটিকে বিবেচনা করেই মানে তাদের আর্থিক যেই মানে সুব্যবস্থাপনার যে জায়গাটি, সেটি তারা নিশ্চিত করবে? এবং এর সঙ্গে যারা চাকরি করেন বা যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, অনেকেই তো আসলে জড়িত, সবাই তো ক্ষতিগ্রস্ত হবে। এখন সেক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়াটা তো আসলে খুব একটা ভালো সিদ্ধান্ত বলে মনে হয় না। সেক্ষেত্রে আপনার মতামত জানতে চাই, এবং কোন কোন জায়গাগুলিতে আসলে কোন আইনের কোনো ফাঁকফোকরে রয়েছে কিনা যে এর মাধ্যমে আসলে আর্থিক খাতে দুর্নীতি হয়? জি জি, আসলে দেখুন, আমাদের প্রতিটি ক্ষেত্রেই আপনি দেখেন বা আর্থিক প্রতিটি ক্ষেত্রেই আর্থিক দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, সেগুলো এখন এরকম একটা অবস্থায় পড়েছে। কাজেই নিঃসন্দেহে এখানে আপনি যেটা বলছিলেন, যে এখানে আইনের যেমন ফাঁক আছে, ফোকর আছে, তেমনি একই সঙ্গে সঙ্গে জবাবদিহিতার অভাব রয়েছে, এবং
এই এই প্রতিষ্ঠানগুলোর উপর যে নজরদারি, সে ব্যবস্থার মধ্যেও দুর্বলতা রয়ে গেছে। কাজে এগুলো কিন্তু সবকিছু মিলিয়ে আজকে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে আমানতকারীরা, বিশেষ ক্ষুদ্র আমানতকারীরা। এদের দুর্গ লাঘবে আমার মনে হয় দ্রুততার সঙ্গে নেওয়া উচিত। তা না হলে কিন্তু গোটা আর্থিক ব্যবস্থার উপরেই আমানতকারীদের একটা আস্থাহীনতা আরো বৃদ্ধি পাবে, যেটা আমাদের সত্যিকার অর্থে আমাদের আর্থিক খাতের একটা এমন একটা ক্ষতি সাধন করবে, যেটা সেই ক্ষতি পূরণ করা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে। এটা মাথায় রেখেই আমার মনে হয় এই যে 9টি যে আর্থিক প্রতিষ্ঠান আছে, এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং কোনো অবস্থাতেই এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের আমানতকারীরা, ক্ষুদ্র আমানতকারীরা এবং অন্যান্য যারা ব্যক্তি আমানতকারী আছেন, তারা কোন অবস্থায় যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সেজন্য আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় দৃষ্টি দেয়া একান্ত জরুরি বর্তমান ডক্টর পর্যায়ে। মোস্তফা কে মজুরি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।